বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি জাপানের মাননীয় প্রধানমন্ত্রী শিনজো আবে এর আমন্ত্রণে 25 থেকে 28 মে 2014 এই 4 দিনে সরকারি সফরে 25 মে দুপুরে টোকিও পৌঁছাই এবং সফর শেষে 29 মে সকালে দেশে ফিরেছি। 5 জানুয়ারি 2014 নির্বাচনের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি আমার প্রথম সরকারি সফর। এর আগে 2010 সালে এবং 97 সালে প্রধানমন্ত্রী হিসেবে আমি সরকারি আমন্ত্রণে জাপান সফর করি। অবশ্য তার আগে আমি বিরোধী দলের নেতা হিসেবে সোশ্যালিস্ট ইন্টারন্যাশনালের একটা কনফারেন্সে 94 সালে জাপানে গিয়েছিলাম। এবার সরকার গঠনের পর এই সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শিনজো আবের সাথে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক এবং আমাদের আলোচনার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়নে জাপানের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি এই সফরকে অত্যন্ত সফল করেছে। এই সফর অত্যন্ত সফল বলে আমি মনে করি এবং এর মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যে সুসম্পর্কের এক নতুন মাত্রা যোগ হলো। জাপানের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সবসময় অত্যন্ত নিবিড়। আমাদের মুক্তিযুদ্ধের সময় জাপানের জনগণ, এমনকি জাপানের ছোট্ট শিশুরা, তারা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে আমাদের দেশের দুস্থ মানবতার সেবায় তারা অনেক অবদান রেখেছে। স্বাধীনতার পরপর জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 72 সালে ফেব্রুয়ারিতে জাপান স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় এবং সেদিন থেকে জাপান আমাদের প্রকৃত বন্ধু। বাংলাদেশে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে জাপান অন্যতম বন্ধু রাষ্ট্র। জাপানের সাথে বাংলাদেশের সুসম্পর্কের ভিত্তি রচিত হয় আমাদের মহান নেতা, জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1973 সালের অক্টোবর মাসে জাপানে যে তিনি সরকারি সফরে গিয়েছিলেন তার মধ্য দিয়ে। আর তখন থেকে জাপান আমাদের অবকাঠামো উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, পরিবেশ উন্নয়ন সহ বিভিন্ন খাতে সহায়তা দিয়ে আসছে। জাতির পিতার অনুরোধে যমুনা নদীর উপর সেতু, বর্তমানে যেটা বঙ্গবন্ধু সেতু, এই সেতুর সম্ভাব্যতা জরিপও জাপান শুরু করেছিল। আমি যখন 97 সালে জাপান গিয়েছিলাম তখন পদ্মা সেতু এবং রূপসা সেতু, এই দুটি সেতু নির্মাণ করে দেওয়ার জন্য অনুরোধ জানাই। এটা হচ্ছে খুলনায় যে রূপসা সেতু, এবং পদ্মা সেতুর ফিজিবিলিটি স্টাডি জাপান শুরু করে এবং রূপসা সেতু তারা নির্মাণ করে দেয়। 2001 সালের জুলাই মাসে পদ্মা সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম, কিন্তু আপনারা জানেন যে বিএনপি ক্ষমতা আসার পর এই সেতু নির্মাণ কাজ তারা বন্ধ করে দেয় এবং পুনরায় সমীক্ষা করার জন্য জাপানকে অনুরোধ করে, কারণ তারা স্থানটা পরিবর্তন করতে চেয়েছিল। পরবর্তীতে জাপান আবার সমীক্ষা করে ঠিক পূর্বের যে জায়গা মাওয়াতে, সেখানেই সেতু নির্মাণের মতামত দেয়, কিন্তু বিএনপির এটা মনোপুত হয়নি বলে আর এই সেতু নির্মাণ করে নাই। যা হোক, আল্লাহর রহমতে আমরা সেতু নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু করেছি। আমরা সবসময় জাপানকে আমাদের পাশে পেয়েছি। 2000 সালে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছিলেন, কাজে তার এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়। আমি এবারেও জাপানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি এবং আমি বিশ্বাস করি খুব শীঘ্রই তিনি বাংলাদেশের সফরে আসবেন। আমাদের এই 4 দিন সরকারি সফরে জাপান সরকার আমাকে এবং আমার সফর সঙ্গীদের যে উষ্ণ অভ্যর্থনা আতিথেয়তা দিয়েছে তা বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি জাপানের সম্রাট, প্রধানমন্ত্রী, সরকার ও জনগণের গভীর আন্তরিকতার বহিঃপ্রকাশ। রাজপ্রাসাদে জাপান সম্রাট আকিহিতোর সাথে আমার সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সাথে জাপানের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা বলেন এবং জাপান বাংলাদেশ বন্ধুত্ব অব্যাহত থাকবে বলে
আশ্বাস দেন। তিনি বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে আমাদের সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন এবং আমি মহামান্য সম্রাটকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানাই। 1975 সালে যখন ক্রাউন প্রিন্স ছিলেন তিনি এবং সম্রাজ্ঞী তখন বাংলাদেশ সফর করেছিলেন, তখন বঙ্গবন্ধু বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। তার কথা স্মরণ করে আবার বাংলাদেশে আসার জন্য অনুরোধ করি। প্রধানমন্ত্রী সিনজো আবে এর সাথে আমার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। শীর্ষ বৈঠকে বাংলাদেশ জাপান সম্পর্ক আরো গভীর ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরো বৃদ্ধি করার জন্য আমরা একমত হই। শীর্ষ বৈঠকে দুই দেশের সরকারের একাধিক মন্ত্রী ও শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ অংশ নেন। বৈঠকে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা হয়। শীর্ষ বৈঠক শেষে আমরা দুই দেশের প্রধানমন্ত্রী একটি যৌথ ইস্তাহারে স্বাক্ষর করি। 21 দফা যৌথ ইস্তাহারে জাপানের প্রধানমন্ত্রী এবং আমি দ্বিপাক্ষিক সম্পর্ককে সার্বিক অংশীদারিত্বমূলক সম্পর্ক জাপান বাংলাদেশ কম্প্রিহেনসিভ পার্টনারশিপ রূপায়ণ করার ঘোষণা দিয়েছি। অংশীদারিত্বমূলক সম্পর্ক বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় জাপানের অংশগ্রহণকে আরো বেগবান করবে, যার সুফল আমাদের জনগণ দীর্ঘ মেয়াদে ভোগ করতে পারবেন। এবারের সফরের সবচেয়ে বড় সফলতা বাংলাদেশকে জাপানের $6 বিলিয়ন সহায়তা প্রদানের প্রতিশ্রুতি। এই সহায়তা আগামী 4-5 বছরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিনিয়োগ করা হবে। এ লক্ষ্যে অতি শীঘ্র একটি জাপানি অর্থনৈতিক সমীক্ষা দল বাংলাদেশ সফর করবেন এবং আমাদের অগ্রাধিকার প্রকল্পগুলো নির্ধারণ ও প্রণয়নে সমীক্ষা চালাবেন। সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে হচ্ছে যেমন গঙ্গা ব্যারেজ প্রকল্প, বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে অপর একটি রেল সেতু নির্মাণ, যমুনা নদীর নিচে বহুমুখী একটি টানেল, এটা হচ্ছে বাহাদুরাবাদ ঘাট থেকে বালাসী ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট অর্থাৎ গাইবান্ধা এবং জামালপুরের মাঝে দেওয়ানগঞ্জে, ঢাকা ইস্টার্ন বাইপাস নির্মাণ এবং ঢাকার চারপাশে 4টি নদী দূষণ মুক্তকরণ। বঙ্গবন্ধু সরকারের সময় থেকে 2013 সাল পর্যন্ত 42 বছরে জাপান সরকার বাংলাদেশকে $11.22 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এই অনুদান ও ঋণের সিংহভাগই এসেছে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আনুষ্ঠানিক আলোচনা শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই পররাষ্ট্রমন্ত্রী 35th ODA লোন প্যাকেজ এর এক্সচেঞ্জ অব নোটস স্বাক্ষর করেন। এই লোন প্যাকেজের আওতায় জাপান সরকার বাংলাদেশকে সহজ শর্তে 120 বিলিয়ন ইয়েন প্রায় $1.20 বিলিয়ন মার্কিন ঋণ প্রদান করবে। ছিল এই প্যাকেজের আওতায় 1200 মেগাওয়াটের কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট, 1200 না, এটা 1300 বোধহয় বা 1230 এরকম হবে, 1300 ভুল লিখছে, 1300 মেগাওয়াট, 1300 মেগাওয়াটের কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট, মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট স্থাপিত হবে। এছাড়া অন্য যে প্রকল্পগুলোতে ঋণ সহায়তা প্রদান করবে সেগুলো হচ্ছে ইনক্লুসিভ সিটি গভর্নেন্স প্রজেক্ট, হাওর ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট প্রজেক্ট, ন্যাচারাল গ্যাস এফিসিয়েন্সি প্রজেক্ট, স্মল অ্যান্ড মার্জিনাল সাইজ ফার্মার এগ্রিকালচার প্রোডাক্টিভিটি ইম্প্রুভমেন্ট অ্যান্ড ডাইভার্সিফিকেশন ফাইন্যান্সিং প্রজেক্টস। আমার সরকার গত মেয়াদে জাপান বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয় এবং এর ফলে আমাদের রপ্তানি গত 5 বছরে $200 মিলিয়ন থেকে $1 বিলিয়ন উন্নীত হয়। বাংলাদেশের রপ্তানির বৃদ্ধির ক্ষেত্রে নিট পোশাক রপ্তানির ক্ষেত্রে রুলস অফ অরিজিন আরো শিথিল করার বিষয়টি জাপান সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবার আশ্বাস দিয়েছে। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের পক্ষে সম্ভাব্য করণীয় পদক্ষেপ সমূহ বিবেচনার জন্য আশ্বাস দেন এবং জাপানি প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে করণীয় নির্ধারণের নির্দেশও প্রদান করেছেন। বাংলাদেশে একটি পিস বিল্ডিং সেন্টার স্থাপনের ক্ষেত্রে জাপান কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে দ্বিপাক্ষিক সম্পর্ক সহ অন্যান্য বিষয়ে নিয়মিত বার্ষিক আলোচনার জন্য ফরেন অফিস কনসালটেশনস এর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি প্রদানের ক্ষেত্রে শীর্ষ বৈঠকে ঐক্যমতে পৌঁছান। বাংলাদেশের সরকারি কর্মকর্তা শিক্ষার্থীদের জন্য জাপান সরকারের বৃত্তির সংখ্যা বৃদ্ধির বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী ইতিবাচক
ভাবে বিবেচনার আশ্বাস দেন। বাংলাদেশের 5টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে জাপানি ব্যবসায়ী বিনিয়োগকারীদের জন্য 40টি প্লট এবং 2টি শিল্প ইমারত সংরক্ষিত রাখার বিষয়ে সমঝোতা হয়। এ বিষয়ে জাপানের জেট্রো এবং বাংলাদেশের বেবজার মধ্যে একটি সমঝোতা স্মারক 27 মে স্বাক্ষরিত হয়েছে। জাপানি বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামে একটি বিশেষ অর্থনৈতিক এলাকা স্থাপনেরও প্রক্রিয়া চলছে। আমি সামুদ্রিক সম্পদ আহরণ, সুষ্ঠু ব্যবহার, সমুদ্র গবেষণা, নৌ পরিবহন এবং পর্যটনের উপর গুরুত্ব আরোপ করে আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য এক্সপার্ট গ্রুপ মিটিং অন ব্লু ইকোনমি জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমি বন্ধুত্বের প্রতীক হিসেবে জাপানে একজন রয়্যাল বেঙ্গল টাইগার পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছি, যাতে জাপানের জনগণ বিশেষ করে শিশুরা বাংলাদেশের প্রকৃত সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। জাপানের প্রধানমন্ত্রী অবকাঠামো উন্নয়ন, স্থিতিশীল জ্বালানি সরবরাহ, শিল্প পার্ক স্থাপন, পারমিটস, লাইসেন্স ইত্যাদি ত্বরান্বিত করা সহ বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আমরা ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনার অভিজ্ঞতা ও এক্ষেত্রে লব্ধ জ্ঞানের বিনিময়ের বিষয়ে একমত হই। আমি বাংলাদেশে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে জাপানি সরকারের সহযোগিতাও কামনা করেছি। আগামী 2020 সালে টোকিওতে অলিম্পিক ও প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হবে। এই অলিম্পিক অনুষ্ঠান সংক্রান্ত নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য বহু সংখ্যক বিদেশি দক্ষ আধা-দক্ষ শ্রমিকের প্রয়োজন হবে। এছাড়া জাপানের সুনামি বিধ্বস্ত এলাকায় চলমান পুনর্নির্মাণ ও পুনর্বাসন কার্যক্রমে বিদেশি শ্রমিক নিয়োগের প্রয়োজন আছে। এ সকল উল্লেখ করে আমি জাপানের প্রধানমন্ত্রীকে এই নির্মাণ কার্যক্রমে বাংলাদেশের শ্রমিক নিয়োগের আহ্বান জানাই। প্রত্যুত্তরে জাপানের প্রধানমন্ত্রী বিষয়টি সক্রিয় বিবেচনার আশ্বাস দেন। আমি জাপান শিল্প বণিক সমিতির সদস্যদের উদ্দেশ্যে ভাষণে জাপানি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বাংলাদেশের সাথে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি করার জন্য আহ্বান জানাই। আমাদের সরকারের অনুসৃত নীতির ফলে বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। এ বিষয়টি আমি তাদের বিশেষভাবে অবহিত করি। জেট্রোর সদর দপ্তরের বিজনেস সেমিনারে আমি বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনার কথা বলি। আমার সাথে সফর সঙ্গী হিসেবে আমাদের ব্যবসায়ী প্রতিনিধিদের সদস্যবৃন্দ বিজনেস সেমিনারে জাপানি ব্যবসায়ীদের সাথে বাণিজ্য বিনিয়োগ বিষয়ে আলোচনা করেন। আমার সফরে একটি আনন্দময় সময় আমি কাটিয়েছি 27 মে ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করে। সেখানে আমি আমার ভাষণে যুদ্ধ নয় শান্তি, ধ্বংস নয় উন্নয়ন, এই লক্ষ্য নিয়ে আমাদের নতুন প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার প্রত্যয় ঘোষণা করেছি। ওয়াসেদা বিশ্ববিদ্যালয় 1997 সালে আমাকে সম্মানসূচক ডক্টরেট অব ল ডিগ্রি প্রদান করেছিল। 28 মে জাপান ন্যাশনাল প্রেস ক্লাবে আমি মিট দি প্রেস অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ছিল। 73 সালের 29 অক্টোবর আমাদের জাতিপিতা জাপান প্রেস ক্লাব সফর করেন এবং সেখানে ভিজিটার্স বইতে স্বাক্ষর করেন। 41 বছর পরেও আমাদের জাতির পিতা সেই সাক্ষ্যটি আজ অত্যন্ত যত্ন সম্মানের সাথে প্রেস ক্লাব কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে এবং আমাকে এটা দেখিয়েছে। আমি আপ্লুত হয়েছি। আমি জাপান প্রেস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে তাদের বইতে আমার শুভেচ্ছা জ্ঞাপন করেছি। 28 মে সন্ধ্যায় জাপান প্রবাসী বাঙালি সম্প্রদায় আমার সফরসঙ্গীদের জন্য এক নাগরিক সম্বর্ধনার আয়োজন করেন। আমি তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে জাপানে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির জন্য আহ্বান জানাই। আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমাদের সরকারের গত 5 বছর ছিল একটি মাইল ফলক। আমরা এই ধারাবাহিকতা রক্ষা করে চলেছি। জাপান সফরের সাফল্য এরই প্রমাণ। শুধু জাপানই নয়, চীন, ভারত সহ প্রতিবেশী সকল দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আমার সরকার যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং সচেষ্ট। আমি শীঘ্রই চীন সফরে যাচ্ছি। আশা করি এই সফর আমাদের কাঙ্ক্ষিত সফলতা থাকবে। এশিয়া সহ বিশ্বের অর্থনৈতিক জায়ান্টদের সাথে আমাদের সুসম্পর্ক আরো দৃঢ় স্থায়ী করাই আমাদের সরকারের লক্ষ্য। আমরা বাংলাদেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছি। জাতিসংঘ সহ বিশ্বের অনেক দেশ আমাদের উন্নয়নকে এখন মডেল হিসেবে দেখছে। আমরা গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছি বলেই বাংলাদেশ আজ নিরবিচ্ছিন্নভাবে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। বিশ্ব মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সামষ্টিক অর্থনীতির প্রতিটি সূচকে অত্যন্ত ইতিবাচক ধারা আজ অব্যাহত রয়েছে। বিগত 5 বছরে গড়ে 6.2% প্রবৃদ্ধি অর্জন আমাদের অর্থনৈতিক নীতির সাফল্যের স্বাক্ষর।
2021 সালের মধ্যে প্রবৃদ্ধির হার 10% উন্নীত করার লক্ষ্য আমরা নির্ধারণ করেছি এবং সেই লক্ষ্য নিয়ে প্রেক্ষিত পরিকল্পনা আমরা গ্রহণ করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। মাথাপিছু আয় $1,180 উন্নীত হয়েছে, যা 2008 সালে ছিল মাত্র $630। রপ্তানি আয় আজ $30 বিলিয়ন উন্নীত হয়েছে, 2008 সালে ছিল $14 বিলিয়ন। বৈদেশিক মুদ্রা রিজার্ভ $20 বিলিয়ন উপরে উন্নীত হয়েছে, যা 2008 সালে ছিল মাত্র প্রায় $7 বিলিয়ন। গত 5 বছরে প্রায় $5 বিলিয়ন সরাসরি বৈদেশিক বিনিয়োগ এসেছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য সমূহের অর্থাৎ MDG 1 থেকে 6 পর্যন্ত আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের প্রশংসা করছে। দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যা আমরা পেয়েছিলাম 3200 মেগাওয়াট, এখন 11700 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র আমরা স্থাপন করেছি এবং যার সুফল দেশবাসী পাচ্ছেন। কিন্তু সাথে সাথে চাহিদাও বাড়ছে, প্রায় 62% মানুষ এখন বিদ্যুৎ পায়। বিশ্বের সর্ববৃহৎ জাতীয় পতাকা প্রদর্শন এবং বিশ্বের সর্বাধিক মানুষ একসাথে জাতীয় সঙ্গীত গেয়ে আমরা ইতিহাস সৃষ্টি করেছি, গিনেস বুক অব রেকর্ডে স্থান করে নিয়েছি। ডিজিটাল বাংলাদেশ এখন একটি বাস্তবতা। এখন একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ, গ্রামের মানুষও ঘরে বসে বিভিন্ন সেবা পাচ্ছে। মোবাইল ফোনের 3G প্রযুক্তি চালু করেছে, 4G চালু এটা প্রক্রিয়াধীন আছে। এর সব থেকে সুফল আপনারা সাংবাদিকরাই পাচ্ছেন, এখানে বসে বসে নিউজ চলে যাচ্ছে, সেই ব্যবস্থাটাও করে দিয়েছি। যুদ্ধাপরাধী মানবতা বিরোধীদের বিচার চলছে এবং রায় বাস্তবায়নও শুরু হয়েছে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে সাথে নিয়ে 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করব। 2021 লাগবে না, তার আগেই করতে পারবো ইনশাল্লাহ। জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করব, নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। একটা হচ্ছে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন, আর একটা হচ্ছে যুদ্ধাপরাধীর, আর প্রশ্ন কিন্তু প্রায় 3টা হলো। জাপানের সম্পর্ক, এর সাথে জাপানের সম্পর্ক কই না, সেটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন করছে কে, কারা, তাদের বৈধতাটা কি ছিল? যে দলটা বেশি সোচ্চার সে দলের জন্ম বৃত্তান্তটা কি? 75-এ জাতির পিতাকে হত্যার পর হত্যাকু ষড়যন্ত্রের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে জিয়াউর রহমান ক্ষমতা দখল করে। সেটাও কিভাবে? জাতির পিতাকে হত্যা করে প্রথমে যেমন জিয়াউর খুনি মোস্তাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিল, সেটা সংবিধান লঙ্ঘন করে। আর সেই মোস্তাকের হাতেই জিয়াউর রহমান সেনা প্রধান হিসেবে নিয়োগ পেল। এটা বোধহয় আমাদের এখন যারা বেশিরভাগই সাংবাদিক একেবারে বলবো তো ইয়াং জেনারেশন, অনেকে এটা জানে না। যে খুনি মোস্তাক বঙ্গবন্ধুকে হত্যা করেছে, সেই খুনি মোস্তাকের হাতে জিয়াউর রহমান হয়ে গেল প্রধান সেনাপতি। এবং মোস্তাক যখন উৎখাত হয়ে গেল, 3 মাসও পূর্ণ করতে পারল না, জাস্টিস সায়েম সাহেবকে তখন রাষ্ট্রপতি করা হলো। এবং জিয়াউর রহমান একদিন যে জাস্টিস সায়েম সাহেবকে বললেন যে এখন থেকে আপনি না, আমি রাষ্ট্রপতি, আপনি এখন এটা লিখে দেন। এই তো অবস্থা। উনি যখন বললেন যে না আমি তো লিখতে পারবো না, তো যথারীতি যা বের হবার বেরোলো, অস্ত্র ঠেকায় সায়েমকে সিগনেচার করিয়ে সায়েমকে রিজাইন করিয়ে এবং সায়েম সাহেবকে দিয়ে লিখিয়ে জিয়াউর রহমান নিজে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিল। অর্থাৎ একদিন সবাই দেখলো টেলিভিশনে কি
আজকে থেকে একজন মিলিটারি ডিক্টেটর তিনি রাষ্ট্রপতি হলেন। একাধারে মানে সেনাপ্রধান, রাষ্ট্রপতি, মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ইত্যাদি ইত্যাদি সব পদ নিয়ে বসে থাকলো। সেটা কোন বৈধতা ছিল? আর্মি অ্যাক্ট এবং রুলস এর 292-93 আপনারা দেখবেন স্পষ্ট লেখা ছিল যে সেনাপ্রধান কখনো রাষ্ট্র ক্ষমতা নিতে পারে না। সেটাও কিন্তু করেছিল। পরে আবার ওর সাথে আর একটা ক্লজ আরো প্রায় 1-1.5 বছর পরে সেটা যুক্ত করেছিল। এইভাবে অবৈধভাবে যাদের ক্ষমতা দখলের যাত্রা শুরু, যে প্রথমে অবৈধভাবে ক্ষমতায় উত্তরণ, আর এইসব সাধারণত মিলিটারি ডিক্টেটর যখন ক্ষমতায় আসে তখন রাজনীতিবিদদের খুব ধোলাই দেয়, ধোলাই টুলাই দিয়ে তারপর আবার নিজেরাই শেষে রাজনীতিতে অবতরণ করে। এবং জিয়াউর রহমান প্রথমে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা উত্তোলন করলো, আর তারপরে রাজনীতিতে অবতরণ করলো, করেই কি দল গঠনে মনোযোগ দিল। সবার মনে থাকা উচিত প্রথমে জাগো দল, তারপর কত কি 19 দফা বাস্তবায়ন কমিটি, তারপরে আর একটা মানে 2-3 ধাপ করার পরে তারপরে বিএনপি, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এর মাঝে হ্যাঁ না ভোট হলো, না বাক্সের খোঁজ পাওয়া গেল না, হ্যাঁ বাক্স ভরে থাকলো। তারপর আবার রাষ্ট্রপতি নির্বাচন হলো, 100 ভাগের উপরে ভোট, কারণ মার্শাল ল দিয়ে, আর প্রতি রাতে রাতে কারফিউ। আপনার নিজেরা স্মরণ করে দেখেন তো, সেই 75 সালের পর থেকে বাংলাদেশে প্রতি রাতে কারফিউ ছিল। সেই রাত্রি 10টা-11টা থেকে ভোর 6টা পর্যন্ত, 86 সাল পর্যন্ত, অর্থাৎ 86 সালের নির্বাচন পর্যন্ত বাংলাদেশে প্রতি রাতে কারফিউ থাকতো। এত স্মরণশক্তি কম হলে তো চলবে, তো মনে রাখতে হবে। তখন বলতো জিয়াউর রহমান গণতন্ত্র দিয়েছে, পাবলিক বলতো কোন গণতন্ত্র? কারফিউ গণতন্ত্র। কারণ রাত্রেবেলা কারফিউ কেউ মানুষ বেরোতে পারে না। তো ক্ষমতা যে অবৈধভাবে দখল করেছে তার হাতে যে দলের জন্ম, বৈধতার প্রশ্ন তো ওই দলের জন্মেই রয়ে গেছে। তারা আবার সরকারকে অবৈধ বলে কোন হিসেবে? এখন বাংলাদেশে এতগুলি রাজনৈতিক দল, কোন দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেটা হচ্ছে সেই দলের সিদ্ধান্ত। তারা সিদ্ধান্ত নিয়েছে, ইলেকশন করে নাই। এখন ইলেকশন করে নাই, তার দায় কে নেবে? কোন রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক নেতা যদি ভুল সিদ্ধান্ত নেয়, ভুলের খেসারত তাকে দিতেই হয়। তো জাতিকে কেন দিতে হবে? এবং এই নির্বাচন ঠেকানোর জন্য তারা যে আন্দোলনের ডাক দিয়েছে, সে আন্দোলনে তো জনগণ সাড়া দেয় নাই। সে আন্দোলন ছিল মানুষ খুন করা, বাসে আগুন দেওয়া, ট্রেনে আগুন দেওয়া, আরে গরুর ট্রাকে আগুন দিয়ে অবলা জিপ মারা, ঘর বাড়িতে আগুন দেওয়া, ট্রেন রেল লাইন উপড়ে ফেলা, সিএনজি আগুন দেওয়া, রিক্সা আগুন দেওয়া, ট্রাকে আগুন দেওয়া, ড্রাইভার 55 জন ড্রাইভার এবং হেল্পারকে হত্যা করেছে, 100-150 মানুষকে পুড়িয়েছে। সেই পোড়া মানুষ একে একে মারা গেছে, কয়েকজন এখনো মানবেতর জীবন যাপন করছে। কই আপনারা তো তার খবর রাখেন না এখন আর। প্রথম কয়েকদিন খুব সবাই হইচই, তারপর তারা যে কি অবস্থায় আছে, কিভাবে বাঁচছে, এর খবর কেউই রাখে না। পঙ্গু হয়ে এক একটা পরিবার ধ্বংসের দিকে। আমার দায়িত্ব আমি করেছি, আমি দেখছি। যারা মানুষ হত্যা করে খুন করে নির্বাচন ঠেকাতে চেয়েছেন, নির্বাচন ঠেকিয়ে কি আনতো? কি আনতে চেয়েছিল? আবার সেই মিলিটারি রুল, মিলিটারি ডিক্টেটর,
এটাই আনতে চাচ্ছিল। সেই জন্য এটাকে মানে এই নির্বাচনকে তারা বৈধতা দেয় না, যে নির্বাচনে 40% ভোট পড়েছে, 40% উপরে তো ভোট পড়েছে, তাহলে সেই নির্বাচনকে অবৈধ বলবে কোত্থেকে? অনেক ডেভেলপ কান্ট্রিতে 40% কেন, 50% লোক ভোটারই হয় বা তার কম হয় ভোটার, তারও অর্ধেক হয় ভোট কেন্দ্রে যায়। তো সেখানে যদি নির্বাচন বৈধ হয়, তা আমাদের 40% ভোটার ভোট দেওয়ার পরে কেন নির্বাচন বৈধ হবে না? আর আমার পার্টিতে ডিসিপ্লিন আছে বললেই না আমাদের একক ক্যান্ডিডেট দিতে পেরেছি। সেখানে যদি ক্যান্ডিডেটের কন্টেস্ট দরকার ছিল তো 300 সিটের 2টা করে ক্যান্ডিডেট দিয়ে দিতাম, আমরাই কন্টেস্ট করে আসতাম, তখন তো কেউ প্রশ্ন করতে পারতো না। আমাদের অনেক মানে জ্ঞানী গুণী ব্যক্তিরা এখন কি এতজন আনকন্টেস্টেড হলো কেন? আনকন্টেস্টেড হওয়াটা তো আছে, আইনেই আছে। কারণ কেউ যদি নির্বাচন না করে সেই কনস্টিটিউয়েন্সিতে আনকন্টেস্টেড হবে, সেটা নিয়ে বৈধ অবৈধ প্রশ্ন তো তোলা যায় না। তো যারা এখন এটা নিয়ে এত দুঃখ, তারা একটু ইলেকশনে পার্টিসিপেট করলেই পারতেন। ইলেকশন না করে গণতান্ত্রিক ধারাটা যাতে না থাকে সেটা বাধা দিয়ে অগণতান্ত্রিক কাউকে আনতে চেষ্টা, আর সেটা পারেন নাই। কারণ এবারে প্রশাসন, পুলিশ, সশস্ত্র বাহিনী, যারা মূল ফ্যাক্টর, প্রত্যেকে ঐক্যবদ্ধ ছিল এবং সকলে গণতন্ত্রের পক্ষে ছিল। আজ পর্যন্ত বাংলাদেশে একটা সরকার দেখান যে ক্ষমতার শেষ দিন পর্যন্ত সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে ল এনফোর্সিং এজেন্সি থেকে শুরু করে সকলকে ঐক্যবদ্ধ রেখে শক্ত হাতে দেশ পরিচালনা করেছে এবং সরকারের ধারাবাহিকতা, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রেখেছে। হয়েছে আজ পর্যন্ত? কখনো হয় নাই। আমরা করতে পেরেছি কারণ আমরা সুশাসন দিয়েছি। কাজে যারা বৈধতার প্রশ্ন আনে তাদের জন্মটাই হচ্ছে অবৈধভাবে, আর অবৈধভাবে জন্ম বলে সবই অবৈধ দেখে। ধন্যবাদ। আরটা হচ্ছে যুদ্ধাপরাধীর বিচারটা কে শুরু করেছে? আমাদের গভর্নমেন্ট শুরু করেছে, আমরা শুরু করেছি। এখন যারা অস্থির হয়ে যাচ্ছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন এবং সেই সময় তিনি অর্ডিন্যান্স জারি করেছিলেন। আমার একটা বক্তৃতা পার্লামেন্টে আছে এবং আমার একটা লেখাও আছে যে বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম, একটা বইও আছে। ওটা পারলে ওখানে সব একেবারে গেজেট নোটিফিকেশন থেকে শুরু করে সব পাবেন। সেই বঙ্গবন্ধু যে শুরু করে দিলেন, কে যুদ্ধাপরাধীর বিচার বন্ধ করেছিল? জিয়াউর রহমান। 75 ক্ষমতা দখলের পর জিয়াউর রহমান এটা বন্ধ করে দিল। 11,000 সাজাপ্রাপ্ত বন্দী ছিল, তাদেরকে মুক্তি দিয়ে দিল। যারা বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়েছিল, এই গোলাম আজম সহ, এবং অনেকে বাংলাদেশ থেকে ভেঙে গিয়েছিল, তাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল। ওই নাগরিকত্ব সহ তাদেরকে ফেরত এনে নাগরিকত্ব দেয়া হয়েছিল। এই যুদ্ধাপরাধীদের বিচার তো বন্ধ করেছিল তারাই। সেই সময় জিয়াউর রহমানকে কে কে সাপোর্ট দিয়েছিল বের করেন। জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর কার কার লেখা আর্টিকেল পত্রিকায় এবং তার বক্তব্য বের করেন একবার, সেখানেই দেখবেন। কই তখন এই কথা তোলা হয়নি কেন যে এই যুদ্ধাপরাধীর বিচার কেন জিয়া বন্ধ করলো? তাহলে সেই বিচার হোক। তখন তো বঙ্গবন্ধু সরকারকে গালি দিতেই ব্যস্ত, জিয়ার প্রশংসায় ব্যস্ত, আর তারাই অস্থির হয়ে পড়ে অনেকে। এখানে অস্থির হওয়ার কিছু নেই।
কাজ যেটা শুরু করেছে আল্লাহর রহমতে সেটা শেষ করব। আমার বাবা মা ভাই বোনকে হত্যা করেছে, জাতির পিতা তিনি, বাংলাদেশের রাষ্ট্রপতি। তাকে হত্যার পর কত বছর লেগেছে বিচার করতে? 21 বছর পরে ক্ষমতা এসে বিচার শুরু করেছি, কিন্তু সেই বিচার আমি শেষ করেছি। জাতির পিতার হত্যার বিচার করতে যদি এত বছর লাগে, আর এখানে তো বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ক্ষমতা এসে বিচার বন্ধ করে সংবিধান সংশোধন করে তাদেরকে নাগরিকত্ব দেওয়া, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ, রাজনীতির অধিকার, সবকিছু, ভোটের অধিকার, যেগুলি কোনোটাই তাদের ছিল না, সবগুলি দিয়েছিল কে? মার্শাল অর্ডিন্যান্স দিয়ে জিয়াউর রহমান। সংবিধানের 38 অনুচ্ছেদের আংশিক বাতিল করে দিয়েছিল, যেখানে এদের ভোটের অধিকার সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তাদের রাজনীতি করার অধিকার নিষিদ্ধ ছিল, সংবিধানের 12 অনুচ্ছেদ বাতিল করে দিয়েছিল। আমরা আওয়ামী লীগ, আমরাই ক্ষমতায় এসে এদের বিচার শুরু করেছি এবং বিচারের রায় যে আমি কার্যকর করেছি। আপনারা তো জানেন, আমাকে আমেরিকার বলে জন কেরি, উনি নিজে আমাকে ফোন করেছেন। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বান কি মুন ফোন করেছেন কাদের মোল্লার যেন ফাঁসি না হয়। বলেন বাংলাদেশে কোন লোকটা আছে যে এই ধরনের ফোন পেলে পরে তারপরেও সে তার নীতিতে অটল থেকে কাজ করতে পারবে? কার এই সাহসটা আছে? তাই বলেন, পারবে কেউ? কেউ পেরেছে? শুধু এখানে না, আরো কত জায়গা থেকে সাহস দেখাতে পারে বঙ্গবন্ধুর কন্যা, এটা মনে রেখে দিন, আর কেউ না। কাজে আমাকে প্রশ্ন করে লাভ নাই, যেটা করার আমরা করবই, কারণ আমাদের জীবনের মায়া করে রাজনীতি করি না, রাজনীতি করি দেশের জন্য, জাতির জন্য, জাতিকে কলঙ্ক মুক্ত করতে চাই। ওই বঙ্গবন্ধুর হত্যাকারীদের জিয়াউর রহমান দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করেছে। জেনারেল এরশাদ, ওই ফারুক রশিদ, হুদ্দা, তাদেরকে দিয়ে রাজনৈতিক দল করিয়েছে, রাষ্ট্রপতি প্রার্থী করিয়েছে। খালেদা জিয়া ওই খুনি রশিদকে আর মেজর হুদাকে ভোট চুরি করে পার্লামেন্টে বসিয়ে বিরোধী দলের চেয়ারে বসিয়েছে। বঙ্গবন্ধু জাতির পিতার খুনি ওই ছোট্ট শিশু রাসেলকে পর্যন্ত যারা হত্যা করেছে, তাদেরকে তারা কত সম্মান দিয়েছে একবার ভেবে দেখেন, খুনিদেরকে। এদের মুখে আবার মানবতার কথা, বিচারের কথা, ন্যায়ের কথা, এসব বাণী কেন শুনতে হবে? যারা এই ধরনের খুনিদেরকে পুরস্কৃত করার আগে পার্লামেন্টে বসায় দেওয়া, অন্যকে প্রশ্রয় দেই না, অন্যকে প্রশ্রয় দেব না। মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ। যেটা হচ্ছে বিচার হবে, ওটা চিন্তা করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমার সময় মতো আমাকে করতে দেন, সেটুকু বলবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ভরসাটা থাকা উচিত। আপনার বাদিকে আমার নাম মঞ্জুরুল হাসান বুলবুল। আমি হলো সেন্ট্রালে, না বা না ডান, সেন্ট্রালে থাকলেও ডানে বাইরে তাকাতে হয়, নাহলে সেন্টারে ব্যালেন্স ঠিক থাকে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বক্তৃতার মধ্যে আপনার জাপান সফরের সাফল্যটা আছে, যে আপনি বলেছেন যে আপনার এই সফরকালে জাপান বাংলাদেশকে $6 বিলিয়ন সহায়তা দিবে। তার পরের প্যারাতে আপনি বলেছেন 42 বছরে দিয়েছে $11.22, 42 বছরে $11.22 বিলিয়ন ডলার, আর আপনি এক সফরই $6 বিলিয়ন। কাজে অঙ্কটা খুব পরিষ্কার। এবং আমি আপনার বক্তব্যের সূত্র ধরে দুইটি ছোট্ট প্রশ্ন করতে চাই। একটি হচ্ছে যে
আপনি চীন যাবেন বলেছেন, আপনি খুব দ্রুত, আপনি কি ভারতে যাচ্ছেন অথবা ভারতের নেতা আমি বাংলাদেশে আসছেন? ভারতের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছি, এটা আপনারা জানেন। আমি একটু শেষ করি। আর আমরা ভারতে দেখেছি নরেন্দ্র মোদী, মডিফাইং ইন্ডিয়া, আর মোদী টিম ইজ মডিফাইং ইন্ডিয়া। হাসিনা টিম এই মডিফাইং ইন্ডিয়ার সঙ্গে হাসিনা টিম কতটা কাজ করার জন্য প্রস্তুত? এটি হলো একটি প্রশ্ন। আরেকটি ছোট্ট প্রশ্ন, যেটা আপনি একটু আগে বলেছেন, কিন্তু তারপরেও একজন মাননীয় মন্ত্রীর একটি বক্তব্য জামাতের বিচার প্রসঙ্গ নিয়ে এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি করেছে। আপনি আগের বক্তব্যে আপনার কমিটমেন্ট খুব স্পষ্ট, কিন্তু তারপরেও যেহেতু একজন মন্ত্রীর বক্তব্য আইনগত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে, আপনি যদি একটু ব্যাখ্যা দেন। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আগে ছোট উত্তরটা দেই। জামাতের বিচার নিয়ে যেটা, এটা নিয়ে কেন এত হইচই আমি জানি না। কারণ আপনারা জানেন যে একটা কেস পেন্ডিং রয়ে গেছে হাইকোর্টে, এটা রিট করা হয়েছে, ওটা কিন্তু পেন্ডিং আছে। আর একটা কেস যখন হয়, সেটা যখন পেন্ডিং থাকে, ওটার রায় সম্পন্ন না হওয়া পর্যন্ত আপনি আর একটা মামলা একই বিষয়ে একই কিভাবে করতে পারেন? এটা তো কখনোই হয় না। এটা মানে বুঝিও না বুঝিও আর একেবারে সকলে অস্থিরতার তো কোনো মানে নাই। যেটা হাইকোর্টে উচ্চ আদালতে যেটা পেন্ডিং, সেটা তো আগে নিষ্পন্ন হতে হবে। সেটা নিষ্পন্ন হওয়ার পরে না আপনি একটা কেস করতে পারেন। যাদের এত অস্থিরতা কেন, আমার তো এটা বোধগম্য না। কাজী আইনমন্ত্রী যেটা বলেছেন, সেটা আইনগতভাবে যেটা বাস্তব সেটাই বলেছেন। এখানে এত হইচই করার কিছু আছে বলে আমি মনে করি না। গেল ওটা। আসলে ভারত, আপনারা জানেন যে আমি 96 সালে সরকার গঠন করার পর, 96 থেকে 2001 আর 2009 থেকে 2014, এরপরে এখন এই আমার 2 টার্ম, এই 2 টার্মে ভারতে কতগুলি রাজনৈতিক দলের সরকার ছিল। সেখানে বিজেপি ছিল, কংগ্রেস ছিল, দেবগৌড়া তিনি প্রধানমন্ত্রী ছিলেন, আইকে গুজরাল প্রধানমন্ত্রী ছিলেন, বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, আর এখন মোদী প্রধানমন্ত্রী। অর্থাৎ 5 দলের প্রধানমন্ত্রী। বাংলাদেশ তো তাদের সাথে আমরা কাজ করেছি, সুসম্পর্ক বজায় রেখে কাজ করেছি, এবং আমাদের অনেক সমস্যা আমরা সমাধান করেছি। গঙ্গা পানির ন্যায্য আদায় দীর্ঘদিনের সমস্যা, সেটা সমাধান করেছি। টিপাই মুখ নিয়ে একটা সমঝোতায় আমরা পৌঁছেছি। ল্যান্ড বাউন্ডারি, বাংলাদেশে জাতির পিতা মাত্র 3.5 বছর ক্ষমতায় ছিলেন। এরপর দীর্ঘ সময় যারা ক্ষমতায়, কোনদিন কি তারা এই স্বাধীন বাংলাদেশের আমাদের যে ল্যান্ড বাউন্ডারি আছে, আমাদের যে সীমানা আছে, এই সীমানা নির্ধারণ করতে করেছে? করে নাই। উদ্যোগ নিয়েছে? নেয় নাই। জিজ্ঞেস করেন বিএনপি কে, ক্ষমতায় ছিল, কথা সময় বলে 3 টার্ম ক্ষমতায়, তখন ল্যান্ড বাউন্ডারি করেনি কারো তারা? জেনারেল এরশাদকে জিজ্ঞাসা করেন, 9 বছর ক্ষমতায় ছিল, ল্যান্ড বাউন্ডারি করেছে? এ বিষয়ে আলোচনা করাই তো সাহস পাইনি ইন্ডিয়ার সাথে। আমরা ল্যান্ড বাউন্ডারি নিশ্চিত করেছি, 93 সাল থেকে শুরু করছি, করতে করতে এই পর্যন্ত এসে আমরা একটা পর্যায়ে রেখেছি। সিট মহলে যারা আছে তাদের জনসংখ্যা গণনা করা থেকে শুরু করে সমস্ত কাজ মোটামুটি আমরা করে দিয়েছি। এবং মুজিব ইন্দিরা যে চুক্তি, আপনাদের হয়তো যারা একটু বয়স্ক মনে থাকবে, এই চুক্তিকে যারা একসময় খালি গোলামির চুক্তি, দেশ বাঁচার চুক্তি বলেছে, তারাই আবার এখন বলে ওই চুক্তি বাস্তবায়ন হওয়া দরকার। কথা বলে বুঝলি রে ফেললি, বুঝলি দিন গেলি।
তখন এইটাকে খারাপ চোখে সারা বাংলাদেশে এইটাই প্রচার। আমি 81 সালে এসে দেখি ওইটাই মুজিব ইন্দিরা চুক্তি সব বনাশ হয়ে গেছে, বাংলাদেশ দিয়ে দিয়েছে। তো বাস্তবতাটা কি, সত্যটা কি? এখন সেই চুক্তি বাস্তবায়নের জন্য বাংলাদেশ রেটিফাই করেছে, ইন্ডিয়া করে নাই। হ্যাঁ, ইন্ডিয়া কংগ্রেস গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছিল, কিন্তু তাদের সেটা সম্পন্ন করা সম্ভব হয়নি। কিন্তু পার্লামেন্টে বিলটা তারা উত্থাপন করেছে, এটা আছে পার্লামেন্টে এখন। আমি আশা করি আগামীতে এটা আমরা সমাধান করতে পারবো, এটা সমাধান হবে। তিস্তা চুক্তি পানি নিয়ে আমি যদি প্রশ্ন করি, কোন গভর্নমেন্ট তিস্তার পানি ন্যায্য হিসাব চেয়েছে? কেউ চেয়েছে? কেউ মুখ দিয়ে কথা বলেছে? বিএনপি নেত্রী যখন 91 সালে ক্ষমতা আসলো, ভারত সফরে গেল, সেখানে যে কি গঙ্গা পানি, তখন তো গঙ্গা পানির কথা বলতেই উনি ভুলে গেছিলেন। আপনার সাংবাদিকরাই তো অনেকে জিজ্ঞেস করছিলেন, বলছেন না আমরা তো ভুলেই গিয়েছিলাম। তো উনি গঙ্গা পানির ন্যায্য হিসাব চাইতেও ভুলে গিয়েছিলেন। আর এরশাদ সাহেব তো চাওয়ার প্রশ্নই ওটা তো নাই, জিজ্ঞাসা করেনি। তিস্তা ব্যারেজ বানালো, যে নদীগুলি বর্ডারের কাছাকাছি, সেখানে আপনি যখন কিছু করতে যাবেন, আর তাছাড়া এটা হচ্ছে উজানে, কারা উজানে হচ্ছে ভারত। আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নিতে গেলে এটা আমাদের চিন্তা করে করতে হবে যে আমরা কোথায় কি করছি, তার ভবিষ্যতে কোন সমস্যা হতে পারে, সেসব চিন্তা করে তিস্তা ব্যারেজটা করে রেখে দিল। তারপর যে তিস্তা পানির ন্যায্য হিসাবটা আদায় করা নিয়ে আলোচনা, এরা তো কখনো আলোচনাই যায় নাই। আমাদের সরকার আলোচনা এসেছে, আমরা আলোচনা করেছি, এবং এই চুক্তি তো প্রায় হয়ে যাওয়ার কথা। দুর্ভাগ্য হলো যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ভেটো দিয়ে বসলেন, বাদ সাধলেন, সেজন্য চুক্তিটা হয় নাই। কিন্তু যে আলোচনা করে যতদূর আমরা নিয়ে এসেছি তা আমরাই এনেছি। এইভাবে প্রত্যেকটা সমস্যার সমাধান। আবার 64,000 রিফিউজি ছিল ইন্ডিয়াতে, ভুলে যান কেন? পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে ওই 64,000 বাংলাদেশের নাগরিককে আমি ফিরিয়ে এনেছি। কাজী 5-5টা সরকারের সাথে আমরা কাজ করেছি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে। প্রত্যেকটা দেশ আমরা স্বাধীন সার্বভৌম দেশ। আমি দেশ, হয়তো ভারত বিশাল দেশ, আমার দেশ ছোট হতে পারে, কিন্তু আমরা স্বাধীন সার্বভৌম, এটা মাথায় রাখতে হবে। কাজে সেভাবেই সম্পর্ক হবে, কাজে এখানে কোনো অসুবিধা হবে না। আর দাওয়াত আমি দিয়েছি, আমি দেখি, আমরা চাই উনি ভারতের প্রধানমন্ত্রী আসুন বাংলাদেশে বেড়াতে, আর আমরাও যাব, অসুবিধা কি? প্রতিবেশী দেশের সাথে আসা যাওয়া তো থাকতেই হবে, সমস্যাও যেমন থাকবে, আবার আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে, সেটা আমি বিশ্বাস করি। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এটা আওয়ামী লীগের নীতি, জাতির পিতা এই নীতি দিয়ে গেছেন। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম খালেদ মহিউদ্দিন, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অফ নিউজ। আপনি জাপানি বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের সাথে যে বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি করার যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানের ফলে যদি তারা বাংলাদেশে আসতে রাজি হয়, তাহলে আমরা তাদেরকে জ্বালানি কোত্থেকে দিব, সেটা কি আপনার ঠিক করা আছে? যে আমরা তাদের তো বাড়তি জ্বালানি লাগবে যে কোনো বিনিয়োগ করতে হলে, যে কোনো, সেই জ্বালানিটা আমরা কোত্থেকে দিব? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে জাপানের প্রধানমন্ত্রী অলরেডি অবকাঠামো উন্নয়ন, স্থিতিশীল জ্বালানি সরবরাহের ব্যাপারে প্রশ্ন করে রেখেছেন। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আপনি তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রিত্ব গত 2 বারের তুলনায় কতটা উপভোগ করছেন, যদি বলেন। মানে তৃতীয় মেয়াদে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, গত 2 বারের সাথে যদি আমি তুলনা করি, এই মেয়াদের প্রধানমন্ত্রিত্ব আপনি গত 2 বারের তুলনায় কতটা উপভোগ করছেন? উপভোগ, এখানে উপভোগ করার কি আছে? এটা তো একটা কঠিন দায়িত্ব।
দায়িত্ব। জি, হ্যাঁ, আমি সেইভাবে নিচ্ছি। সেটা হলো যে গতবারে অর্থাৎ 96 থেকে 2001 ক্ষমতায় থাকতে বাংলাদেশের অনেক ক্ষেত্রে আমরা যে অগ্রগতি করেছিলাম, দুর্ভাগ্য হলো যে 7 বছর পরে যখন সরকারে আসলাম দেখলাম বাংলাদেশে অনেক পিছিয়ে আছে। যেমন একটা দুইটা এক্সাম্পল দিলে বহু দিতে পারবো। আমাদের সাক্ষরতার হার 40 কি 45% ছিল, 65% উপরে বাড়িয়েছিলাম। আবার দেখি ব্যাক টু প্যাভিলিয়ন ফিরে গেছে, সেই 45 থেকে 50% চলে গেছে। বিদ্যুৎ 1600 মেগাওয়াট ছিল, 4300 মেগাওয়াট রেখে গিয়েছিলাম, এসে দেখি বিদ্যুৎ নাই, আছে কি খাম্বা, রাস্তার পাশে শুধু খাম্বা শুয়ে আছে। আর 3200 মেগাওয়াট। 7 বছরে তো প্রতিনিয়ত ডিমান্ড বাড়ে, তার সাথে সামঞ্জস্য করা হয়নি। ঠিক সেইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমরা যে অগ্রগতি করেছিলাম। কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার 11,000 বিল্ডিং তৈরি করেছিলাম, 4,000 আমরা হাসপাতাল চালু করে দিয়েছিলাম, সব বন্ধ। এইভাবে আমরা দারিদ্র্য বিমোচনে গ্রামের মানুষের জন্য যেখানে যত কাজ করেছি সব ধ্বংস করে দিয়েছে। সেই সময় আফসোস ছিল, দুঃখ ছিল যে এই যে কাজগুলো আমরা শুরু করে গেলাম, আমরা যদি 2001 সালে ক্ষমতায় আসতে পারতাম তো ওই কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম, দেশটা এগিয়ে যেত। যে দেশের ভাবমূর্তি তখনই আমরা উজ্জ্বল করেছিলাম। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আমলে পুরস্কার পেয়েছে অনেক ক্ষেত্রে। এরপরে আসলো কি 2001 থেকে 2006, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতিতে চ্যাম্পিয়ন এই বাংলা ভাই, গ্রেনেড হামলা, কতগুলি গ্রেনেড হামলা হয়েছে। আমি তো কোনো মতে বেঁচে গেছি, আইবির রহমান তো বাঁচতে পারেননি। তারপর আমাদের কতগুলি, কিবরিয়া সাহেবকে হত্যা করা হলো, আসরুল মাস্টারকে হত্যা করা হলো, একের পর এক হত্যাকাণ্ড। বাংলাদেশ হয়ে গেল সন্ত্রাসীদের স্বর্গরাজ্য, বাংলাদেশ হয়ে গেল দুর্নীতির চ্যাম্পিয়ন। আমরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারলাম না। এবারে অন্তত ক্ষমতা আসার পরে এইটুকু মানে একটু সান্ত্বনা পাচ্ছি যে যে কাজগুলি আমরা শুরু করেছি, যেমন আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়েছি। আমরা 96 সালে পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা করেছিলাম। বিএনপি এসে এই 5 বছরের যে পরিকল্পনাটা বন্ধ করে দিল অ্যাডহক বেসিসে। 2 বছর 3 বছরের কি দারিদ্র্য বিমোচন কর্মসূচি এটা সেটা হাবিজাবি করলো। একটা সুষ্ঠু পরিকল্পনা যদি না থাকে, আমার যদি একটা ভিশন না থাকে, লক্ষ্য না থাকে যে আমি দেশটাকে এভাবে নিয়ে যাব, তাহলে কি করে দেশ আগায়? তারা এই জায়গাটা বন্ধ করে দিল। আমরা এসে আবার অতি দ্রুত সময়ের মধ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা করলাম, করে তারই ভিত্তিতে আমরা দেশের উন্নয়নের কাজ শুরু করেছি। পাশাপাশি 2021 সালকে সামনে রেখে প্রেক্ষিত পরিকল্পনা 10 বছর মেয়াদি আমরা করলাম। এবারে আসার পরে মানে এইটুকু সান্ত্বনা, আমরা যে প্রেক্ষিত পরিকল্পনাটা নিয়েছি বাংলাদেশকে সার্বিক আর্থসামাজিক উন্নয়নের জন্য এগিয়ে নিয়ে যাব, সেই কাজটা আমি করতে পারবো। আমাদের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা 2015 মধ্যে শেষ হবে। এরপর আমরা সেখানে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি সেটা প্রস্তুত করার। অন্তত একটা সুষ্ঠুভাবে দেশটাকে এগিয়ে নিয়ে আমরা এমন জায়গায় নিতে পারবো যে বাংলাদেশ অন্তত মধ্যম আয়ের দেশ। আমি আগেই বলছি যে 2021 লাগবে না, ইনশাল্লাহ তার আগেই করতে পারবো, এই বিশ্বাস আছে। আর জাপানের বিনিয়োগকারী অত্যন্ত আগ্রহী, তারা আসবে। আমরা 40টা প্লট ইতিমধ্যে
তাদের জন্য ইপিজেডে দিয়েছি, 2টো বিল্ডিং আমরা দিচ্ছি। আর তাছাড়া আমরা যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করছি, সেখানে আমরা তাদেরকে বলে দিয়েছি আমরা জায়গা তাদের দিয়ে দেবো, তারা তাদের মতো ডেভেলপ করবে, তারা আনবে। আর এনার্জির ব্যাপারে ইতিমধ্যে আমার বক্তৃতায় আছে যে 1300 মেগাওয়াটের একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র জাপান করবে। এটা হচ্ছে মাতারবাড়িটা হচ্ছে ওদের অনেকেই চিনেন না, চেনাই দিই। সেটা হচ্ছে কক্সেস বাজার মহেশখালী দ্বীপ, সেই দ্বীপে বিশাল চরাঞ্চল, সেখানে যে মাতারবাড়ি ইউনিয়ন, ওখানে আমরা জায়গা চিহ্নিত করেছি। সেখানে আমরা জায়গা দেব জাপানিজদের, কয়লা আমদানি করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবে। শুধু বিদ্যুৎ কেন্দ্র না, সেই সাথে তারা ওই এলাকার আরো উন্নয়নের কাজ করে দেবে। মাতারবাড়ি কে কে চিনতেন আগে? আমি বলার আগে চিনতেন না, তা আপনি সাংবাদিক, আপনি নিজের দেশকে চিনেন না, তা কি করে চালাবেন? মাননীয় প্রধানমন্ত্রী, আমি যা করার আমি তাই করব, এটা প্রশ্ন করার প্রয়োজন নাই। পারে না। আমরা আলোচনা যেটা চলছে, আলোচনা চলবে, এটা তো অনেকটা ভারতের উপরে দায়িত্ব বর্তায়। এটা বিষয়টা তো ভারত সরকারের দায়িত্ব, এটা কিন্তু আমার হেডেক না, তাদের হেডেক। আমার পানি চাই, আর এর বিকল্প আমরা ব্যবস্থা করছি। আমরা নদী ড্রেজিং করছি, এই বর্ষাকালে পানি যত বেশি ধারণ করে রাখা যায় আমরা ধারণ করে রাখবো, কারণ আমরা ভাটিতে আছি, পানি যাই হোক আমাদের কাছে আসতেই হবে, পানি না আসে পারবে না, উজানে যতই আটকাক। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম মুন্নি সাহা। সব হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম মুন্নি সাহা, আমি এটি নিউজে কাজ করি। আমরা যে কোনো ইস্যুতে এখন কথা বলতে যাই, 5 জানুয়ারি নির্বাচনের প্রসঙ্গটি আসে, বিশেষ করে বিরোধী দল সেটাকে বর্তমানে 5 জানুয়ারির পরে সরকারকে অবৈধ সরকার, নানান সময় এই ধরনের কথা বলা হয়। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন একটা কথা বলেছেন যে এই সরকারকে পচতে সময় দিয়েছি। তো ক্ষমতা থাকার সাথে পচার কোনো সম্পর্ক আছে কিনা, আর যদি সম্পর্ক আপনি যদি বলেন যে না কোনো সম্পর্ক নাই, তাহলে নারায়ণগঞ্জ, ফেনী অথবা এই মুক্তিযুদ্ধের সম্মাননা দেবার যে ক্রেস্টের দুর্নীতি, সেগুলো কোনোভাবে প্রভাব ফেলবে কিনা? এটার সাথে ওটা আসে কি করে? মানে বাংলাদেশে একটা কথা আছে যে স্বর্ণকার মায়ের গহনা বানালেও সেখান থেকে একটু সোনা চুরি করে, আছে না এই কথাটা? যে মার গহনাও যদি বানাতে যায় সেখান থেকে একটু সোনা চুরি করে। এটা হয়, আমরা দেখছি। তবে আমরা মনে করি যে আমাদের সম্মাননা দেওয়ার কথা, এখানে সোনার তোলা কত আর রাত তোলা সেটা কিন্তু বড় কথা না। আমরা যারা আমাদের যুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে আমরা এনেছি, সম্মান দিয়েছি, এটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কাজে আমরা সেটাকে সেভাবেই দেখি। আর এটা নিয়ে আপনারা যত বেশি হইচই করবেন, নিজেদের সম্মানটা নিজেরাই খোয়াবেন আর নিজেদেরকে চোর হিসেবে সাব্যস্ত করবে, এটা দেশের জন্য সম্মান বয়ে আনবে না। এর মধ্যে যদি কেউ দায়িত্বে তার ব্যবস্থা আমরা নেব, কিন্তু সেটা নিয়ে এত বেশি হইচই হঠাৎ করে ওঠার উদ্দেশ্যটা আমি জানি না, এর উদ্দেশ্যটা আমি জানি না।
কাজে এখানে এতগুলি কেস দেওয়া হয়েছে, কোনটা কম কোনটা বেশি প্রত্যেকটা তো ওইভাবে মেপে দেওয়া হয়নি। কিন্তু হঠাৎ কিছু লোক এটা নিয়ে খুব বেশি ইস্যু করা, আমার তো মনে হয় যে আমরা এই যে মুক্তিযুদ্ধের বিষয়টা, এই যে সম্মানটা দিলাম, এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এখন সোনা আছে কি নাই, কত তোলা আছে কি আছে, এই নিয়ে কথা তুলছে। এটাই আমার ধারণা, যে এটাকেই প্রশ্নবিদ্ধ করা। ঠিক জামাত যেমন আমাদের স্বাধীনতা সমর্থন করে না, এটা মনে হয় যেন সেই একই কোনো একটা এই ধরনের একটা অবস্থা। যাই হোক, আর একটা হচ্ছে যে পোস্টের সময়, এখন পোস্টটা কে? উনি যে ইলেকশন না করেই পৌঁছে যাচ্ছেন, এখন তো ফরমালিন দিয়ে তাজা রাখা হচ্ছে। আমরা বিএনপিকে ফরমালিন দিয়ে তাজা রাখার চেষ্টা করছি, ওনারা তাজা থাকুক। ফরমালিন তো দেওয়া হচ্ছে না, নাহলে আবার এত কথা বলে কোত্থেকে? নিজেরাই নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, হচ্ছে যে মানে নারায়ণগঞ্জ ফেনীতে যে ঘটনা হয়েছে, আমরা কিন্তু তার সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি, সেটা আপনার জানা উচিত। নারায়ণগঞ্জে যিনি ঘটনা ঘটিয়েছেন, এই লোক নূর হোসেন, সে জাতীয় পার্টি করত, 91 সালে বিএনপিতে যোগদান, যে 96তে আওয়ামী লীগ সরকার আসলো, আওয়ামী লীগে তো যখনই যে সরকার, সেই সরকারের সাথেই চলে আসে। কিন্তু একটা প্রশ্নের উত্তর আপনারা দেন, যে এই ধরনের ঘটনা যদি বিএনপির আমলে ঘটতো, বিএনপি হয়তো এর বিরুদ্ধে ব্যবস্থাই নিত না, কিন্তু আওয়ামী লীগ তো তা করে না। কে কি কোন দল সেটা তো না, যে অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। আর আমরা ব্যবস্থা নিচ্ছি বলেই যেন সবাই আরো সোচ্চার। আর বিএনপির আমলে কতগুলি খুন হয়েছে, একটার পর একটা, তারা নিজেদের দলের মধ্যেও মারছে, আওয়ামী লীগের নেতা কর্মী মেরেছে। কোন একটা ব্যবস্থা নিয়েছে তারা? নেয়নি। 21 আগস্ট গ্রেনেড হামলার সময় বলে দিল যে এটা নাকি আমি নিজেই মেহেরজিবাগে গ্রেনেড নিয়ে মেরে দিয়েছি। তারা যে কোনো একটা অপরাধ ওভাবে ঢেকেছে, আওয়ামী লীগ কিন্তু ঢাকেন না, আওয়ামী লীগ ব্যবস্থা নেয়, এটা হলো বাস্তবতা। কাজে আমরা যেটা অন্যায়কে অন্যায় বলেই চিহ্নিত করেছি, অন্যায় বলেই আমরা নিয়েছি। ফেনীতেও তাই। এবং সেখানে কে, সেখানে বিএনপি নেতা থেকে শুরু করে, হ্যাঁ আমাদের অনেকে জড়িত, সেটা আমি শুরুতেই বলছি যে যে অপরাধী হবে সে যে দলের হোক আমরা ছাড়বো না, এবং আমরা তো কাউকে ছাড়ছি না। যদি ছাড় দিতাম কথা হতো। আর একটা কথা হচ্ছে, যে কোনো ঘটনা করে তার তদন্ত করতে হয়, তথ্য জোগাড় করতে হয়, তারপরে তার বিচার, সব একটা প্রক্রিয়া। এখন আপনি যদি জানেন যে আজকে হচ্ছে এক্ষুনি সব করে ফেলা, ওটা তো আর সম্ভব না, কোনোদিনই সম্ভব না। কারণ প্রত্যেক মানুষেরই বিচার পাওয়ার অধিকার আছে। প্রধানমন্ত্রী, এটা সহায়তা, আমরা তো যেটা দেখলাম যে বলছে, একবার বলছে সারেন্ডার করো, তাহলে কাজে সহায়তাটা করতে গেল, সারেন্ডার করতে বলাটা কি সহায়তা করা? এটা কেউ যদি জানতে চাই, যদি বলে, এটা তো একটা মানে পেপারে যেভাবে দেওয়া, এটার অথেন্টিসিটিটা কতটুকু? হ্যাঁ ঠিক আছে, আলাপের সূত্রে সেটা তদন্ত হবে, সেটা দেখা হবে। কারণ একটা মানুষ অপরাধী কি না, যতক্ষণ পর্যন্ত আপনি সেটা প্রমাণ করতে না পারবেন,
ততক্ষণ পর্যন্ত তো একটা মানুষকে আপনি অপরাধী বলতে পারেন না। এটা হলো আইনের কথা। এর মাঝে কারোর সাথে যদি কোনো ডায়লগ হয়, কেউ যদি চায় চেনা পরিচিত সাহায্য চায় বা কিছু চায়, সে ধরনের হয়তো কথাবার্তা হতে পারে, কিন্তু আমরা তো খুঁজে খুঁজে বেড়াচ্ছি তাকে। এটা তো আপনাদেরও আমি জিজ্ঞেস করতে পারি যে যখন ঘটনা ঘটলো, আপনারা যখন জানেন এত বড় অপরাধী, সে যে এরকম পালায় গেল, তখন সাংবাদিকরাই বা কি করলো? তারাও তো খোঁজ করে বের করতে পারলো না যে কোথা থেকে পালালো। তারাও তো অন্তত খোঁজটা দিলে আমরা সাথে ধরে ফেলতে পারতাম, সে তো করেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এটার সাথে একটু অ্যাড করতে চাই। আমি কাদের কল্লোল, বিবিসি থেকে এসেছি। সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জ এবং ফেনীর যে ঘটনা, এখানে আপনিও বলছেন যে ফেনীর ঘটনায় আপনাদেরও অনেক লোকের বিরুদ্ধে অভিযোগ এসছে। তো যেটা হচ্ছে যে আওয়ামী লীগ বা সরকার এটাতে কি বিব্রত কিনা, আর র্যাবকে বাতিলের বিলুপ্ত করার যে দাবিটা এসছে, আপনারাও যখন অপোজিশনে ছিলেন তখন আপনাদের দিক থেকে র্যাব যখন প্রতিষ্ঠা করা হয় অনেক অভিযোগ তোলা হয়েছিল। তো আপনারা কি সেটা কোনোভাবে বিবেচনা করছেন কিনা? যে অভিযোগটা তোলা হয়েছিল সেটা তো পরবর্তীতে দেখলেন যে অভিযোগটা অমূলক ছিল না, কিন্তু এখন র্যাব একটা বাস্তবতা। এই বিএনপি ক্ষমতায় আসার পর 2001 সালে প্রথমে তারা অপারেশন ক্লিন হার্ট চালালো। এই অপারেশন ক্লিন হার্ট করে আমাদের নেতা কর্মী সহ প্রায় 150-র মতো মানুষ তারা হত্যা করে। আমাদের সিআরআই, আমরা আমাদের যে রিসার্চ ইয়েটা ছিল সেটা দখল করে, বন্দি করে, সিল করে 300 ফাইল নিয়ে গেল। আমাদের বই, টাকা পয়সা যা কিছু ছিল সমস্ত সিজ করে নিয়ে সেটা 5 বছর বন্ধ করে রেখে দিল এই অপারেশন ক্লিন হার্ট করে। অপারেশন ক্লিন হার্ট দিয়ে যখন মানুষ মেরে কুলাতে পারছে না, এরপরে খালেদা জিয়া র্যাব করলো। যারা সারা জীবন রক্ষী বাহিনী করে গালি দিল, রক্ষী বাহিনীর বিরুদ্ধে এত কথা বলল, তারাই আবার সে র্যাব তৈরি করলো এবং র্যাবের সবাই প্রশংসা করলো। তখন তো আপনারা সবাই র্যাবের প্রশংসা পঞ্চমুখ। র্যাব তৈরি হবার পর 2004 সালে যে র্যাব যখন তৈরি হলো, আপনি 2004 থেকে 5 বছর, 1 বছরের হিসাব নেন, 1000-এর উপর মানুষ মারে নাই। কই তখন তো এত আওয়াজ ওঠে নাই, তখন তো সবাই বেশ প্রশংসা। এবং এখন যিনি র্যাব করতে চাচ্ছেন তারই তো বক্তৃতা আছে যে 2004 সালে অক্টোবর, 14 অক্টোবর জনকণ্ঠ পত্রিকা এসেছে, সন্ত্রাস বন্ধ করেছি, পুলিশ র্যাব মিলে কি সুন্দর কাজ করেছে মাগুরায়। প্রধানমন্ত্রী বলেন আমি না, খালেদা জিয়া। আমার কথা বলবেন না। কাজী এই যে তার বক্তৃতা, কাজী এইভাবে আরো প্রচুর আছে আমার কাছে। তখন হ্যাঁ, বুঝলে কি র্যাবের ক্রস ফায়ার কি যায়? র্যাব খুব ভালো কাজ করছে, দেশের মানুষ র্যাবের ভূমিকায় খুশি। কে বলছে? মওদুদ। হ্যাঁ, নাম বললাম যে এই যে মানে দিনের পর দিন র্যাবকে ব্যবহার করে তারা যখন কাজ মানে মানুষ খুন করতে, তখন তো কেউ একটু শব্দটি করেননি। এখন যখন এরা কোন অপরাধ করছে সাথে সাথে আমরা কিন্তু তাদের বিচার করেছি, র্যাব একটা এখন এই দীর্ঘদিন চলতে চলতে এটা একটা প্রতিষ্ঠানে দাঁড় করানো হয়েছে। এখনই চট করে বললে তো র্যাব বাতিল করা সম্ভব না। তখন যদি আমার মতামতটা শুনতেন তাহলে তো আজকে এই অবস্থা হতো না।
এটা হলো বাস্তব কথা। কিন্তু এখনো র্যাব যে শুধু এই কাজই করে তা না, এই র্যাব ওই যে 16 কোটি টাকা চুরি করলো সেটা কি ধরে নাই? সেই টাকা কি উদ্ধার করে নাই? এই র্যাবই তো উদ্ধার করে নিয়ে আসছে। ঠিক এভাবে অনেক সেন্সিটিভ ঘটনা যেগুলি র্যাবই করেছে। কাজে র্যাব যে ভালো কাজও কিছু করে নাই তাও তো না। কিছু কিছু ঘটনা ঘটে গেছে, তারপর যে র্যাবের অফিসার, এই র্যাবের অফিসার 3 জনকে ধরেছে কেন? হাইকোর্টের একটা বেঞ্চ ধরার অর্ডার দিয়েছে। এই তো আমরা যখন বিষয়টা তদন্ত করছি, তদন্ত শেষ হওয়ার আগেই আপনারাই বলেন যে কোর্ট থেকে কি করে একটা বেঞ্চ হাইকোর্টের হঠাৎ অর্ডার দেয় যে অমুক 3 জনকে গ্রেফতার করো। তাহলে যদি কোনো এভিডেন্স আপনারা চান তো ওই কোর্টের যারা জজ সাহেব তাদের কাছে চান, নিশ্চয়ই তাদের কাছে ভালো এভিডেন্স আছে, যারা কতখানি জড়িত, কতটা অপরাধী, কত কি তারা ভালো বলতে পারবে। তাদের কাছ থেকে তথ্য আনেন, তথ্য দেন, আমাদের একটু সুবিধা হবে। ওনারা যদি আমাদের হাতে মানে আমাদের ল এনফোর্সিং এজেন্সিকে দেন বা যারা তদন্তে আছে তাদেরকে যদি ওই বেঞ্চের যে 2 জন জজ অর্ডার দিচ্ছিলেন এদের গ্রেপ্তার করতে, তাদের যদি তথ্যগুলি ভালোভাবে দেয় তবে আমরা এটা দ্রুত করতে আরো সুবিধা হবে। সেটাও দেন। আমরা এক পা আগাতে পারি না, ওখান থেকে 2-4 পা কেউ কেউ আগায় এমন অবস্থা সৃষ্টি করে যে সুষ্ঠুভাবে আর তদন্ত করা যায় না, কাজও করা যায় না। এটা হচ্ছে সমস্যা। আমি জানি আমার কথাগুলি খুব একটু কঠোর হয়ে যাচ্ছে, বাট বাস্তব কথাটা, সত্য কথাটা তো বলতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী, বাস্তবতা আমি সেটাই বলছি। সেই সময় কথা বাচ্চাই বলে কি আমাকে অ্যারেস্ট করো, অ্যারেস্ট করবে কেন? তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ, চাকরি থেকে বের করে দিয়েছি, তাদের বিরুদ্ধে তদন্ত হবে, কি আছে দেখা হবে। তার আগেই অ্যারেস্টের জন্য অমনি অর্ডার চলে আসছে। তাহলে এখন ওই বেঞ্চের জজ সাহেবরা তাহলে তদন্ত করবে আর তারাই তথ্য দেবে, তারাই সব ব্যবস্থা করবে। সরকারের দায়িত্ব থাকে কোথায়? দায়িত্ব তো ওই বেঞ্চই নিয়ে নিয়েছে, তারাই করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম জয় মামুন, আমি এটিএন বাংলায় কাজ করি। কি ভয় হচ্ছে কন্টেম্প করবে? আমি কেয়ার করি না। আমি দুটো প্রসঙ্গে আপনার একটু মনোযোগ আকর্ষণ করছি। 1 নম্বর বিষয় হচ্ছে খুবই অগুরুত্বপূর্ণ, হয়তো এই আলোচনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আপনি আপনার লিখিত বক্তৃতায় বলেছেন যে জাপানে আপনি বাংলাদেশ থেকে 2টি রয়্যাল বেঙ্গল টাইগার উপহার দেওয়ার কথা বলেছেন। এটি হয়তো শুনতে ভাল লাগে, কিন্তু আমরা জানি যে রয়্যাল বেঙ্গল টাইগার একটি খুবই বিপন্নপ্রায় বন্যপ্রাণী এবং সুন্দরবন অঞ্চল ছাড়া পৃথিবীর কোথাও এটি নেই। জাপানের মতো শীতের দেশে এই বাঘ দুটো বাঁচবে কিনা সেটি একটি বিবেচনার বিষয়, মানে আপনার এখানে চিন্তা করার কোনো অবকাশ আছে কিনা। আর দ্বিতীয় প্রসঙ্গটি হচ্ছে যে 5ই জানুয়ারি নির্বাচনের পরে এই গণভবনের মাঠেই আপনি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে যেহেতু সকলের অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, ফলে নির্বাচন নিয়ে একটু খুঁতখুঁত সকলের মনেই থাকতে পারে। আমরা চেষ্টা করব সুবিধামতো সময়ে সকলের অংশগ্রহণে একটি নির্বাচন, যেটিকে মধ্যবর্তী নির্বাচন বলা হয়, সেই বিষয়ে আপনি কি ভাবছেন? মধ্যবর্তী নির্বাচন সকলের অংশগ্রহণের মানে আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দিবেন। ধন্যবাদ। তাহলে আপনারা কি চান? আবার জ্বালাও পোড়াও, আবার খুন খারাপি, আবার ওরকম একটা সিচুয়েশন তৈরি হোক চান? তাহলে খুব ভালো, দিয়ে দেবো। আমার কিছু আসে যায় না। বলেন, চাইলে চান আপনারা বলেন, কথা আমি দিয়ে দিতে পারি, কিন্তু তাতে কার লাভ হবে? বলেন। যারা খুনি, দুর্নীতিবাজ, অবৈধভাবে একসময় যারা ক্ষমতা দখল করেছিল, তারা ক্ষমতা আসলে দেশের কি অবস্থা হয়? মানে আপনারা যদি আবার 2001 থেকে 2006 ওই পর্যায়ে ফিরে যেতে চান, খুব ভালো কথা। আর নির্বাচন দিলে তারা আসবে, সে গ্যারান্টি কোথায়? তাদের এই কনফিডেন্স নাই কেন? অথবা
কাদের পরামর্শ? কে ইশারা দিল যে নির্বাচনে না আসলে নির্বাচন হবে না? এখন আমাদের যে উন্নয়নের কাজগুলি আছে, পদ্মা সেতুর কাজ শুরু করেছি, সেই কাজটা আমরা শেষ করতে চাই। কারণ আমরা জানি যে আন্তরিকতা নিয়ে আমি কাজ করব বাংলাদেশের জন্য, এই আন্তরিকতা নিয়ে কেউ কাজ করবে না, এটা মনে রেখে দিয়েন। কারণ আমার জন্ম এই বাংলাদেশের মাটিতে, কাজী এটা মনে রাখবেন। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার রয়্যাল বেঙ্গল টাইগারের ওখানে শীতের দেশে বসবাস। আমি খুব দুঃখিত, আধুনিক যুগের মানুষ, ইয়াং ম্যান, আপনারা এটা জানেন না যে এখন কিন্তু বিশ্বে অনেক দেশেই এরকম বিভিন্ন ট্রপিক্যাল ক্লাইমেট তৈরি করা হয়। ট্রপিক্যাল ক্লাইমেট তৈরি করা হয় ঠিক যে দেশের যে টেম্পারেচারে যে মানে জীবজন্তু পাখি পশু বাস করে, ঠিক সেই টেম্পারেচার দিয়ে সেইভাবেই কিন্তু তারা তৈরি করে এবং ওইভাবেই কিন্তু মানে লালন পালন করে। কাজেই যেখানে আমরা যখন দেখব, অবশ্যই তারা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার যে আবহাওয়ার সাথে তাদের মানে জীবন যাপন, তারা ঠিক সেই ধরনের আবহাওয়া, সেই ধরনের টেম্পারেচার, অর্থাৎ সেই ধরনের তাপ উষ্ণতা সেভাবে তৈরি করেই কিন্তু তারা এই রয়্যাল বেঙ্গল টাইগার রাখবে। পাশাপাশি মানুষ যেমন সহনশীল, জীবজন্তুও কিন্তু পরিবেশের সাথে সহনশীল। হয়তো ভবিষ্যতে আস্তে আস্তে তারা ওই পরিবেশে তাদের সহনশীলতা গড়ে উঠবে। ধন্যবাদ। আমি তো বামপন্থী হয়ে গেছি, কি করবো? হ্যাঁ, আর না, এদিকে অনেক প্রশ্ন হচ্ছে। এক মিনিট বামে ছিলাম, এবার ডানে যাব, তারপর মাঝে আসবো। না, আমরা যা পদক্ষেপ নেওয়ার সব নিচ্ছি। সেখানে আমাদের যারা মিসিং ছিল তাদের পাওয়া গেছে, একজন মারা গেছে, তার ডেড বডি অলরেডি আমাদের অফিসার সেখানে চলে গেছে বিজিবির কাজে। সেখানে মিয়ানমারের সাথেও তাদের বর্ডার গার্ড এবং বর্ডার পুলিশের সাথে আলোচনা এবং সেখান থেকে ডেড বডি আনার ব্যবস্থা, সেগুলো আমরা মানে অলরেডি করা হচ্ছে। যা প্রয়োজনীয় পদক্ষেপ সবই নেওয়া হচ্ছে এবং এখনো আমি মানে আজকে এই মুহূর্তে আমি তথ্য পেয়েছি, যেটা আমরা আস্তে আস্তে ঠিক করে দিচ্ছি। এবার ডানপন্থী। আপনার ডানপন্থী, কিন্তু আমরা বামপন্থীতে আছি, বাম দিকে আছি। ওইদিকে আমার তো ডান। আমার নাম আহমেদ জোবায়ের, আমি সময় টিভিতে কাজ করি। কোথায়? সময় টিভি। আমি জানতে চাচ্ছি যে 28 তারিখ আপনি একটা নাগরিক সংবর্ধনায় টোকিওতে ওখানে বলেছিলেন যে আপনার দলের উল্লেখ করে আপনি বলেছেন যে আপনার দলের কেউ জামায়াত, শিবির এবং বিএনপির লোকজনকে আপনার দলে জয়েন করিয়ে নিজের গ্রুপকে ভারী করার জন্য এ ধরনের কাজ করে থাকেন। আমি সেভাবে বলি না, একটু ভুল আছে, একটু সংশোধন করে বলেন আমি কিভাবে বলছি। আপনি বলেছেন যে আমার দলেরই কেউ নিজেদের গ্রুপকে ভারী করানোর জন্য এদেরকে জয়েন করায়, যেভাবে বলে থাকেন। আপনার দলে জামাত শিবির আসছে, অনুপ্রবেশ করছে, এই কথাটা আপনি বলেন। তো এই ধরনের অনুপ্রবেশ ঠেকানোর জন্য আপনার কি করবেন? আপনারা কি করেন? আমি যেটা বলেছি সেটা হলো, বাংলাদেশে কিছু লোক থাকে পার্মানেন্ট গভর্নমেন্ট পার্টি, সরকার বদলায়, তারা বদলায় না।
তারা খালি ব্যানারটা বদলায়। যখনই যে সরকার হয় তখনই তারা সেই সরকারে হয়ে যায়। এরকম একটা পার্মানেন্ট গভর্নমেন্ট পার্টি, স্থায়ী সরকারি দল। সেই স্থায়ী সরকারি দলের কিছু লোক থাকে, সরকার বদলানোর পরে, কারণ তারা মনে করে যে তারা যে অপরাধগুলি করবে সরকারের সহায়তা থাকলে সেই অপরাধগুলি নির্বিঘ্নে করতে পারবে, তাদের কিছু হবে না। আর শুধু আমার দল বলে না, সব দলেরই কিছু লোক থাকে, দুর্বলতা ওখানেই থাকে যে নিজের দল বা নিজের গ্রুপ ভারী করার জন্য এই ধরনের যারা আছে তাদেরকে মানে সহ্য করে নিয়ে নেয়, আর তারপরে দল খেসারত দেয়। আমি কিন্তু ওইভাবে বলছি যে আমার দল টেনে আনে তা না, এরা থাকে, এরা আছে, এরা পার্মানেন্ট। কারণ তারা তো বলে যে আমরা তো সবসময় সরকারি দল করি, তারা সরকার বদলালে তারা কি করবে? আর সরকার বদলালে তো, কারণ সরকার বদলালে তারা তো, এই ধরনের কিছু লোক আছে, তারা চলে আসে। এই যে ফেনীতে যারা ঘটনার সঙ্গে জড়িত, সেখানে অধিকাংশ পিছনের দিকে তাকান, অতীতে তারা কোন দল করত, তারপর তারা কখন আওয়ামী লীগের হলো। নারায়ণগঞ্জে দেখেন যে মূল আসামি হোতা অতীতে সে জাতীয় পার্টি করছে, 91 সালে যে বিএনপি করেছে, 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার শেষে আওয়ামী লীগ হয়ে গেছে। অর্থাৎ সবসময় সরকারি দলে, এবং এরা আসেই শুধু অপকর্ম করে মনে করে সরকারি ছত্রছায়ায় তাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি সেটা প্রশ্রয় দেই না। যখনই যে অপরাধ করতেছে সে অপরাধী আমার কাছে, তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা আমরা নিচ্ছি এবং নেব। কথাটা এইভাবে, এই টকশো করতে করতে কথা পেঁচাতে অভ্যাস খারাপ হয়ে গেছে, কথাটা প্যাঁচ দিয়ে বলে। আবার কেন আমাকে জিজ্ঞেস করেন? কেন যারা জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে আগে তাদেরকে জিজ্ঞাসা করেন কেন তারা জামাতকে রাজনীতি করার সুযোগ দিল। আর জামাতকে যখন রাজনীতি করার সুযোগ দেওয়া হলো, জামাতকে যখন সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া হলো, জামাতকে যখন এখানে ফেরত নিয়ে আসা হলো, তখন ওই জিয়াউর রহমানের প্রশংসা করে ওই সময় কারা কয়টা আর্টিকেল লিখছে, বিবৃতি দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে, কি করছে, সেগুলো আগে খুঁজে বের করেন, আগে সেটা বের করেন, গোড়ায় হাত দেন, তারপরে না এটা ধরবেন। আমি তো এসে বিচার করছি, কিন্তু এদেরকে এনে এই যে স্থায়ী বন্দোবস্ত করা, এটা কারা করেছিল সেটা আগে খুঁজে বের করেন না। তবে ইয়াং ম্যান তখনকার কথা মনেও নাই, অনেক হয়তো জন্মই হয় নাই, কাজে তাদের একটু স্মরণ করাতে চাই যে ওই লাইব্রেরিতে যে অথবা আর্কাইভে যে ওই 75 সালের পরে পত্রিকাগুলি বের করলে তখন তাদের লেখা, তাদের বক্তৃতা, তাদের কথাবার্তা, কে কি লিখছে সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে। এদেরকে এনে ব্যবস্থা করে এখন আবার এত সোচ্চার হওয়া, আমাদের যা করার আমরা তা করে যাচ্ছি। যুদ্ধাপরাধীদের বিচার যুদ্ধাপরাধী বিচার হবে। আর জামাত এজ এ পার্টি থাকবে কি থাকবে না উচ্চ আদালতে, এটা পেন্ডিং আছে, উচ্চ আদালতে রয়ে গেছে। তো উচ্চ আদালতে সে রায় না আসা পর্যন্ত তো আমাদের কোনো কিছু করণীয় নাই, এটা বাস্তব কথা। উচ্চ আদালত যে সিদ্ধান্ত নেবে সেটার উপরে সব নির্ভর করছে। কাজে আমাদের মন্ত্রী যেটা বলছেন ঠিক বলছেন, কাজে এটা নিয়ে এত হাউকাউ করার তো কিছু নাই। আর যারা করছেন আপনারা একটু ওই 76, 77, 76, 77, 78, 79, 80, 81 পর্যন্ত একটু দেখেন তো, জিয়ার লাশের বাক্স আসলে হুমড়ি খেয়ে কারা পড়ছিল সেটাও একটু দেখেন।
যে ওই জামাতে স্বীকৃতি দিয়ে গেছে, রাজনীতি করার সুযোগ দিচ্ছে, তাকে সম্মান দেখার জন্য কারা বেশি উদ্বেলিত হয়েছিল সেটা একটু খোঁজ করে বের করেন না, গোড়াতে ধরেন না, তাহলে তো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওই লেখাটিতে আমরা পড়লাম তিনি ভারতের বিখ্যাত সাংবাদিকের উদ্ধৃতি দিয়ে একটি বইয়ে রেফারেন্স হিসেবে লিখেছেন যে তৎকালীন সময়ে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি হত্যার পরিকল্পনা করেছিলেন এবং তিনি ক্যান্টনমেন্টে তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে আমাদের জাতির জনককে ক্যান্টনমেন্টে বন্দী করার ষড়যন্ত্র করেছিলেন। আপনি এই লেখাটি যদি পড়ে থাকেন অথবা এই বিষয়ে আপনার ব্যাখ্যাটি কি? আমার ব্যাখ্যা দেওয়ার তো কিছু, আমি পড়েছি লেখাটা, কিন্তু এখানে আমার ব্যাখ্যা দেওয়ার তো কিছু নেই। যেটা যদি এই ঘটনার যে সত্যতা জাতি জানবে, জাতি দেখবে, জাতি এটা বিচার করবে। আমরা যেটা জেনেছি যে $6 বিলিয়ন পাওয়া যাচ্ছে এবং এটা বাংলাদেশের মোট বাজেটের গত বছরের বাজেটের 1/5 অনেক টাকা। এই প্রতিটি টাকা কিভাবে ব্যয় হবে আপনি আসলে অনেকে আসলে ব্যয় নিয়ে প্রশ্নটা করে পরবর্তীতে আপনার কমিটমেন্টের জায়গায় সুষ্ঠু এবং সঠিক ব্যবহারের কমিটমেন্টের জায়গাটি যদি আপনি বলেন তাহলে আমরা আমার বক্তব্য কিন্তু দেওয়া আছে। আমাদের প্রজেক্টগুলি আমরা সিলেক্ট করব জাপানের সঙ্গে আলাপ আলোচনা করেই, তাদের একটা এক্সপার্ট গ্রুপও আসবে এবং আমরা কোথায় কোথায় কোন কোন প্রজেক্ট আমরা সব থেকে অগ্রাধিকার দেব সেগুলি ইতিমধ্যে কিছু প্রজেক্ট আমরা ঠিক করেছি, আরো কিছু প্রজেক্ট আমরা নেব এবং নিয়ে সেগুলি দেখে আমরা কাজগুলি করব এবং অবশ্যই টাকা যাতে ব্যয় হয় সেটা ব্যবস্থা অবশ্যই আমরা নেব, নিয়ে দ্রুত এগুলি আমরা কার্যকর করব। কারণ অনেকগুলি প্রজেক্ট আছে যেগুলি বিশাল অঙ্কের টাকা দরকার, যেগুলি আমরা এখনো করে উঠতে পারিনি, আমরা সেগুলি এখন নির্দিষ্ট করেছি, আমরা সেটা করব। যেমন পানি চুক্তি যখন করেছিলাম ভারতের সাথে তখনই কিন্তু গঙ্গা ব্যারেজ করার কথা, এবং যদিও এখানে ভারতকেও এর মধ্যে ইনভলভ করতে হবে কারণ উজানে তাদের যেহেতু পানি তাদেরকে রাখতে হবে, পাশাপাশি জাপানের এই টাকা। তারপর আমাদের ইস্টার্ন বাইপাস এটার কাজ আমরা শুরু করেছিলাম, পরবর্তীতে আর এগোয়নি। এখানে রেল লাইন এবং সড়ক জলপথ সব মিলিয়ে আমরা একবার গোটা ঢাকাটাকে একটা রিং রোডের মতো করে সেখানে নিয়ে আসতে চাই। ঢাকার যে 4টা নদী বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং বালু নদী এবং এদিকে আমাদের সেই পুলিং নদী এবং ধলেশ্বরী, এই নদীগুলি সমস্ত ড্রেজিং করা এবং এখানে একটা পানির স্রোত ধরা আবার ফিরিয়ে নিয়ে আসা। কারণ বুড়িগঙ্গার যে দুরবস্থা, বুড়িগঙ্গাকে তো আমাদের উদ্ধার করতে হবে এবং এটা উদ্ধার করতে গেলে আমাদের অনেক কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। খালি স্লোগান আর বক্তৃতা আর ব্যানার নিয়ে বুড়িগঙ্গা উদ্ধার হবে না, প্র্যাকটিক্যাল কাজ করতে হবে আমাদের কতগুলি। ওখানকার সারা ঢাকা শহরের সোয়ারিস এই বুড়িগঙ্গায়, কাজে সেগুলির ব্যবস্থা করা, ওখানে ইটিপি স্থাপন করা। বুড়িগঙ্গার ময়লা আমরা অনেক আবর্জনা তুলেছি কিন্তু তাতেও কাজ হয়নি। কাজে এখানে যাতে একটা পানির স্রোত ধারা আসছে, আমরা ইতিমধ্যে যমুনা নদী ড্রেজিং করছি, যমুনার সাথে সাথে আমরা ধলেশ্বরী ড্রেজিং করব, পুলিং নদী ড্রেজিং করব, তুরাগ করব, বালু নদী করব এবং এই পানির যে ধারাটা এটা নিয়ে আসতে হবে। বুড়িগঙ্গার আরেকটা সমস্যা, এই যে নৌকাগুলি যে চলে ওই যে ছোট ছোট যন্ত্র দিয়ে এবং ইয়ে দিয়ে ডিজেল দিয়ে বা কিছু দিয়ে, এর ফলে প্রচুর ওখানে তেল পড়ে
তেল পানির উপরে একটা শহরের মতো ফেলে দেয়, সেটাও পানি নষ্ট করে, অক্সিজেন নষ্ট করে দেয়। সেখানে আমাদের কিছু ব্যবস্থা, আগে তো খালি বৈঠা দিয়ে পারাপার হতো, এখন তো ইয়ে দিয়ে মেশিন দিয়ে ইঞ্জিন দিয়ে করা হচ্ছে। এই ইঞ্জিনের যে পোড়া তেলটা পড়ছে সেটাও তো নদী অনেকটা নষ্ট করছে। কাজে এগুলি নিয়ে আমাদের ব্যবস্থা করতে হবে। কাজে টাকা খরচ অবশ্যই আমরা করতে পারবো, আওয়ামী লীগই পারবে, আর কেউ পারবেন না, এটা হলো বাস্তব কথা। কি এটা মাইক দেন না, মাইক দেন না। আমি শুনতে পাচ্ছি একটু। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী, এখানে আপনি একটা লিখেছেন যে আগামী 2020 সালে বাংলাদেশ থেকে বিশাল একটা শ্রমিক রপ্তানির একটা সুযোগ সৃষ্টি আছে টোকিওতে। এখন আমার প্রশ্ন হলো কি, এই লোকগুলোকে স্কিল বা আনস্কিল তো অবশ্যই যাবে, এগুলো কি জিপি টু জিপি পদ্ধতিতে হবে নাকি কোন রিক্রুটিং লাইসেন্স মারফতে হবে? ধন্যবাদ। আমরা যে জনশক্তি রপ্তানি করি আপনারা জানেন যে এটা বিভিন্ন প্রক্রিয়ায় হয়ে থাকে। কাজে এটা জাপান সরকারের সঙ্গে আমরা প্রস্তাব রেখেছি, যেহেতু তাদের অলিম্পিক, বিশেষ অলিম্পিক হবে এবং অন্যান্য কাজের জন্য এখানে স্কিল আনস্কিল সব ধরনের লোক দরকার। কাজে এটা কিভাবে হবে জাপান সরকারের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সেটা নির্দিষ্ট করতে হবে। যেখানে সরকার G2G করা দরকার G2G করব, আর যেখানে তারা এমনি নেবে সেভাবে নেবে। কাজে যেটা যখন মানে তাদের জন্য গ্রহণযোগ্য তারা সেভাবে আমরা পাঠাবো। আমাদের সব রকম ব্যবস্থা আছে। এখন সারা বাংলাদেশে ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র, অনলাইনে রেজিস্ট্রেশন হচ্ছে, G2G লোক পাঠানো তো আমরাই প্রথম শুরু করেছি। কাজে যখন যেটা যেভাবে তারা গ্রহণ করবে সেভাবে আমরা নেব। ধন্যবাদ।